যেখানে রাতের ভয় সেখানেই নমস্কার, আমি তাজ, আর আপনারা শুনছেন যেখানে রাতের ভয়। আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক অদ্ভুত ঘটনা আমাদের মনে শিহরণ জাগায়। কখনো কখনো এই ঘটনাগুলো অতি প্রাকৃতিক হয়ে ওঠে, যা আমাদের বিশ্বাসের সীমাকে চ্যালেঞ্জ করে। এই প্ল্যাটফর্মে আমরা আপনাদের জন্য এমনই কিছু সত্য ভৌতিক ঘটনা নিয়ে এসেছি যা আমাদের শ্রোতাদের জীবনে ঘটেছে। আজকের এই প্রথম এপিসোড দিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন যাত্রা। বিশেষ ধন্যবাদ রবি এবং তন্ময়কে, যারা আমাদের সঙ্গে তাদের জীবনের অতি প্রাকৃতিক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের গোপনীয়তা রক্ষার্থে তাদের আসল পরিচয় আমরা প্রকাশ করছি না, তবে তাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল করুন যেখানে রাতের ভয় @gmail.com। ইমেল ঠিকানাটি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। চলুন আর দেরি না করে আমরা শুরু করি আজকের প্রথম পর্ব। প্রথমে শুনব রবির অভিজ্ঞতা, তারপর তন্ময়ের। বর্তমানে আমি ঢাকাতে থাকি। মানুষের এমন কিছু অতীত থাকে যা মানুষকে রাতে ঘুমোতে দেয় না। আমার ও আমার পরিবারেরও এমন একটা অতীত আছে, যেটা মনে হতেই একরাশ হতাশা আর বিষণ্ণতা ঘিরে ধরে আমাকে। সালটা ছিল 2005। তখন আমরা চট্টগ্রামে থাকতাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি, আর আমার বড় বোন আশা ভার্সিটিতে পড়ে। আমার ঘটনাটা মূলত তাকে নিয়েই। একদিন আমি স্কুল থেকে এসে শুনি আশা আপু অনেক অসুস্থ, সারা শরীরে নাকি অনেক ব্যথা। সারা শরীর ব্যথা হওয়ার কারণে সে ভার্সিটিতে যেতে পারেনি। আমি শুনে বেশ অবাক হই। কাল রাতে তো আপু ঠিক ছিল, কাল বিকেলেও তো ছাদে বসে কত হাসাহাসি করলাম আমরা, আর আজ হঠাৎ এই অবস্থা হয়ে গেল। 2 দিন কেটে গেল, কিন্তু আপু সুস্থ হলো না। সারাদিন শরীর ব্যথায় ছটফট করত। রাতের বেলা হঠাৎ জোরে চিৎকার করে উঠত। আপুকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট কোনো কাজেই আসে না। সারাদিন বিছানায় শুয়ে থাকতো আর ব্যথায় ছটফট করত। আম্মুকে বারবার বলতো, মা শরীরে অনেক ব্যথা, মা এই ব্যথা সহ্য করতে পারবো না, আমাকে তোমরা মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট আর মায়া লাগতো। কত হাসি খুশি ছিল আমার বোনটা, আজ তার এই অবস্থা হয়ে গেল। এভাবে আরও কয়েকদিন কেটে গেল, তাও আপু সুস্থ হলো না। দিন দিন খাওয়া বন্ধ করে দিল সে। তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ডাক্তারের ট্রিটমেন্ট তার কোনো কাজেই আসছিল না। একদিন হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। অনেক দিন পানির পিপাসা পেয়েছিল, তাই ডাইনিং রুমে গেলাম পানি খাওয়ার জন্য। ডাইনিংয়ে গিয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এমন কিছু দেখলাম যেটা নিয়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আপু ডাইনিং টেবিলে বসে কাঁচা আস্ত মাছ কামড়ে খাচ্ছিল। তার মুখে কাঁচা মাছের রক্ত লেগেছিল। আমি কি করব বুঝতে না পেরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে আব্বু আম্মু দৌড়ে এলো পাশের ঘর থেকে। অবস্থা দেখে আব্বু দৌড়ে আপুর কাছে গিয়ে কাঁচা মাছটা আপুর থেকে টেনে ছুঁড়ে মাটিতে ফেলল। আপু অনেক শক্ত করে ধরে রেখেছিল মাছটাকে, তাই আব্বুর অনেক জোরাজোরি করতে হয়েছিল মাছটাকে ছুটাতে। মাছ আপুর হাত থেকে নেওয়ার পর আপু অনেক চিৎকার করছিল, বারবার বলছিল তার খুব খিদা লেগেছে, সে এই মাছটাকেই খাবে। আব্বু আম্মু কোনো রকমে তাকে সান্ত্বনা দিয়ে পাশের রুমে তাকে নিয়ে চলে যায়। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কি হচ্ছে এইসব? এখানে সব ঠিক হয়ে গেলে ভালোই হতো, কিন্তু এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়ায়। এর পরদিন আম্মু আমার বোনের রুম ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে একটা পুতুল পায়। পুতুলটা বেশ অদ্ভুত ছিল। পুতুলের জায়গায় জায়গায় কাটা ছেঁড়া ছিল, গায়ে অনেকটা রক্ত লেগেছিল। আম্মু পুতুলটাকে বাবাকে নিয়ে দেখালো। বাবা কিছু একটা আন্দাজ করতে পারে, কিন্তু কাউকে কিছু বলে না।
এরপর আরও কিছু একটা ঘটনা ঘটে যা খুবই ভয়ানক। আম্মু একদিন রান্নাঘরে গিয়ে দেখতে পায় আমার বোন ময়লার ঝুড়ি থেকে ময়লা বের করে খাচ্ছে। আম্মু বাধা দিয়েছিল, কিন্তু এতে কোনো কাজ হয়নি। ও রেগে গিয়ে আম্মুর চুল ধরে টেনে ধরেছিল। এরকম মাঝে মধ্যেই ও ময়লা খেত। সাধারণ খাবার দাবার একেবারে বন্ধ করে দিয়েছিল। প্রায় সময় দিনের বেলা ঘুমিয়ে থাকতো, আর রাত হলেই শরীরের ব্যথায় চিৎকার করত। একদিন আরেকটা আশ্চর্য ঘটনা ঘটালো। সেদিন সকাল থেকে বোনকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেছি আমরা, কিন্তু কোথাও পাইনি। তারপর কি মনে করে যেন আব্বু ছাদের পানির ট্যাঙ্কির ভিতরে দেখতেই সেখানে বোনকে দেখতে পায় বাবা। বোন ট্যাঙ্কির ভিতরে বসেছিল, আর ভয়ানক ব্যাপার, তার হাতে ছিল সেই পুতুলটা, যে পুতুলটা আম্মু তার খাটের নিচে পেয়েছিল। আর সব থেকে অবাক করা ব্যাপার ছিল, এই পুতুলটা আব্বু নদীতে ফেলে এসেছিল। তাহলে এটা ওর কাছে আবার কি করে এলো? আব্বু যখন জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস মা? তোকে কয়েক ঘন্টা ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে কি করছিস? আমার বোন উত্তর দিয়েছিল, বাবা, তুমি পুতুলটা ফেলে দিয়েছিলে, এটাতে আমার জান আছে বাবা, তুমি এটা ফেলো না। এই ঘটনার পর আমাদের কারো আর কিছু বোঝার বাকি ছিল না। পরদিন আমাদের বাসায় একজন হুজুর আসে বোনকে দেখার জন্য। হুজুর বোনকে অনেক ভালোভাবে দেখে বলে, আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। অনেক দেরি হয়ে গেছে, আর কয়েকদিন আগে হলে হয়তোবা আমি কিছু করতে পারতাম। এখন আর আমার হাতে কিচ্ছু নেই। তবে যে এটা দিয়ে কালো জাদু করেছে, সেই জিনিসটা যদি পেতাম তাহলে তোমাকে কিছু করতে পারতাম। হুজুরের কাছে এসে এই কথা শুনতে আব্বু ওই পুতুলটা খুঁজতে যায়। শেষবার আব্বু পুতুলটা বোনের কাছ থেকে নিয়ে আলমারির ভিতরে রেখেছিল। আশ্চর্যের বিষয়, আব্বু সেটা খুঁজতে গিয়ে আর আলমারির ভিতর পায়নি। ঘটনাটা হুজুরকে জানালে হুজুর বলল, যে শয়তান বা জিন দিয়ে আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে, সে অনেক শক্তিশালী। সে কিছুতেই আপনার মেয়েকে শান্তিতে থাকতে দিতে চায় না। এখন এটা আমার হাতেও নেই। একমাত্র যদি আল্লাহ চান তবেই সব ঠিক হয়ে যাবে। হুজুর ওই দিন যাওয়ার সময় বোনকে কয়েকটা তাবিজ দিয়ে যান, কিন্তু ওই রাতে আমার বোন জোরে জোরে চিৎকার করে তাবিজগুলো টেনে ছিঁড়ে ফেলে। তখন আব্বু আম্মু সামনে আসতেই ও বলে ওঠে, আমার শরীরে এগুলো থাকলে ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে খুব কষ্ট দেয়। আমি চাই আমি খুব তাড়াতাড়ি মরে যাই। যদি আর শরীরে এগুলো থাকে তাহলে হয়তো আর বেশি দিন বাঁচতেও দেবে না। সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। বোন কি তাহলে আর কখনোই ঠিক হবে না? আগের মতো আর কথা বলবে না? আর কখনোই কি দেখতে পাবো না আগের মতো সুস্থ অবস্থায়? এসব নিয়ে যতই ভাবছিলাম, অবস্থা দিনে দিনে তত আরো অবনতি হচ্ছিল। ওর শরীর শুকিয়ে হাড্ডি বেরিয়ে গিয়েছিল। শরীরে শুধু হাড্ডি ছাড়া কিছুই দেখা যেত না। হুজুর প্রত্যেকদিন একবার করে আসতো, ওকে ভালোভাবে দেখত, বিভিন্ন সূরা কেরাত করে ওর শরীরে ফুঁ দিত, কিন্তু কোনোভাবেই অবস্থা আর ভালো দিকে যাচ্ছিল না। একদিন আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি আশেপাশে তাকাই, কিন্তু কিছুই দেখতে পাই না। হঠাৎ আমি উপরের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে উঠি। আমার বোন রুমের ফ্যানের সঙ্গে ঝুলে আমার দিকে তাকিয়েছিল, আর মুখ দিয়ে যেন কি সব বলছিল। তারপর আব্বু এসে ওকে উপর থেকে নিচে নামায়। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি ওই দিন। সাধারণত মানুষের পক্ষে 2 পা ফ্যানের মধ্যে রেখে ফ্যানের সাথে ঝুলে থাকাটা প্রায় অসম্ভব। কিছুদিন পর থেকে বোনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এখন সে দিনের বেলাতেও সারাদিন চিৎকার করত। তার চিৎকার শুনে মনে হতো শরীরের ব্যথায় হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না সে। তারপর আবার হঠাৎ চুপ হয়ে যেত। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন রাতে হঠাৎ খুব জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। আজ যেন তার চিৎকার আর থামছেই না। আম্মু অনেক কিছু করেও তার চিৎকার থামাতে পারেনি। হঠাৎ চিৎকার করতে করতে আম্মুকে ধাক্কা দিয়ে রুমের দরজা খুলে ছাদে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আমরা ওকে হসপিটাল নিয়ে গিয়েছিলাম,
কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করেছিল। ঘটনাগুলো আমি কখনোই ভুলতে পারি না। আমি এখনো মনে করি আমার জীবনের সবথেকে প্রিয় মানুষকে, আমার প্রিয় বোনটাকে। ওর কথা যখনই মনে পড়ে তখনই খুব খারাপ লাগে। মরার আগে কি কষ্টই না পেয়েছিল ও। তবে আরও একটা ব্যাপার খুব অবাক লাগে, দিনের পর দিন না খেয়ে কীভাবে যে বেঁচেছিল, এটা ওই ভালো জানে আর আল্লাহই ভালো জানে। ও মরার কিছুদিন আগে থেকে যেভাবে চিৎকার করে উঠত, আজও আমার এগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে, প্রচণ্ড কষ্ট হয়। আমরা সবাই অনেক জানার চেষ্টা করেছিলাম কে বা কারা আমার বোনকে কালো জাদু করেছিল, কিন্তু কোনোভাবেই আমরা তা জানতে পারিনি। এতক্ষণ শুনলেন রবির জীবনে ঘটে যাওয়া সেই অদ্ভুত ও শিহরণ জাগানো অভিজ্ঞতা। এবার চলুন শুনে নেওয়া যাক তন্ময়ের জীবনে ঠিক কী ঘটেছিল। গ্রামগঞ্জে ভূত বা জিনের ঘটনা থাকবে, এটা স্বাভাবিক। আমার অনেক বন্ধু বা বড় ভাইয়ের কাছ থেকে অনেক ঘটনা শুনি। আমার ঘটনাটি তাদের থেকে আলাদা। আমাদের গ্রামে একটা পুকুর আছে। পুকুরটা অনেক বড়। প্রায় সময় ওই পুকুরে অনেকে গোসল করতে গিয়ে মারা যায়। এই তো কিছুদিন আগে আমার বড় চাচার ছেলেটা ওই পুকুরে গোসল করতে গিয়ে মারা গেল। যখন নিখোঁজ হয়ে যায় তখন আমরা অনেক খুঁজাখুঁজি করেছি সব জায়গায়, কিন্তু কোথাও পাইনি। তারপর ওই পুকুরে খুঁজতে গিয়ে ওখানে ওর লাশটা পাওয়া যায়। আমাদের গ্রামের কেউই একা কখনোই ওই পুকুরে গোসল করে না, অনেকেই ডুবে মারা গেছে ওই পুকুরে। আমার চাচা বলে ওই পুকুরে নাকি জিন থাকে। অনেকেই রাতের বেলা ওই পুকুরের আশেপাশে সাদা কাপড় পরা লোকজনকে দেখেছেও। আমার ঘরের ঠিক পেছনেই ওই পুকুরটা আছে। আমার রুমের জানলা খুললে ওই পুকুরটা স্পষ্ট দেখা যায়। একদিন হঠাৎই জানতে পারি আমাদের গ্রামের একটা ছোট্ট বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে গেছে। সবাই অনেক খোঁজাখুঁজির পরও ওকে খুঁজে পায়নি। অবশেষে সবাই পুকুরটাতে নেমেও খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পাওয়া যায় না। সবাই ভেবেছিল হয়তো তাহলে পুকুরটাতে বাচ্চাটাকে পাওয়া যেত, কিন্তু তাতে লাভ হয়নি। ওই দিন সন্ধ্যাবেলায় বাচ্চাটার বাবা মা আমাদের থানায় গিয়ে ছেলেটার নিখোঁজ হওয়ার ডায়েরি করে। আমি ভেবে নিয়েছিলাম তাহলে হয়তোবা ছেলে ধরা নিয়ে গেছে বা অন্য কিছু হয়েছে। সেদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি কিছু একটার শব্দ পাই আমার জানলার বাইরে। কেমন যেন একটা আওয়াজ আমার কানে আসছিল বারবার। আমি কি যেন ভেবে গিয়ে জানলাটা খুলি। সেদিন আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোতে আমি যা দেখি তাতে আমি ভীষণ ভয় পেয়ে যাই। পুকুরের পাড়ে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল সাদা কাপড় পরে। তাদের দুজন পুকুরের মধ্যে কি যেন খুঁজে চলেছে। তারপর তাদের মধ্যে একজন ওই বাচ্চাটাকে পুকুরের নিচ থেকে উঠিয়ে পাড়ে নিয়ে এলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই বাচ্চাটা সেই বাচ্চাটা যে আজ দুপুরে নিখোঁজ হয়েছে। তারা বাচ্চাটাকে নিয়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে কোথাও যেন মিলিয়ে গেল। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তাদের শরীরের গঠন স্বাভাবিক মানুষের মতো ছিল না। তারা প্রত্যেকেই অনেক লম্বা ছিল। ওরা হাঁটতে হাঁটতে কোথায় যে মিলিয়ে গেল, মনে হলো হাওয়াতে মিলিয়ে গেছে। আমি তাদের কারোই চেহারা দেখতে পাইনি ঠিকই, তাদের দেখে বুঝেছিলাম তারা আমাদের মতো কোনো স্বাভাবিক মানুষ না। এরপর থেকে কখনোই ওই রাতে আমি রুমে জানলা খুলি না। অনেক সময় আরও অনেক আওয়াজ পেয়েছি, কিন্তু কখনো জানলা খোলার সাহস হয়নি। আরও একটা কথা, ওই বাচ্চাটাকে আর কখনো কোথাও পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে আমি কখনোই পুকুরে গোসল করিনি। কিছুদিন পর আমি গ্রাম ছেড়ে শহরে চলে আসি পড়াশুনোর জন্য। ওই শহরে এসে কিছুদিন পর আরও একটা খবর পাই। আমার গ্রামের পাশের বাড়ির এক বড় ভাইয়ের 3 বছরের বাচ্চা গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। সারাদিন খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।
ওই দিন উনি মনের দুঃখে রাতে পুকুর পাড়ে বসেছিলেন। হঠাৎ উনি দেখতে পেলেন কয়েকজন সাদা কাপড় পরা লোক। তারা দেখতে অনেক লম্বা, হেঁটে পুকুরের দিকে আসছে। উনি ভয়ে দৌড়ে পুকুর থেকে অনেক দূরে চলে গেলেন। তারপর দূর থেকে দাঁড়িয়ে দেখলেন পুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে দুইজন পুকুরের মধ্যে নেমে কি যেন একটা খুঁজে চলেছে। তারপর তাদের মধ্যে একজন বাচ্চাটাকে পুকুরের নিচ থেকে উঠিয়ে পুকুরের পাড়ে চলে এলো। উনি বুঝতে পারল এটা ওনারই ছেলে। উনি একটা চিৎকার করে দৌড়ে লোকগুলোর কাছে যেতে না যেতেই আর লোকগুলোকে কোথাও দেখতে পেল না, যেন তারা হাওয়ায় মিলিয়ে গেছে। সবটাই যেন তার চোখের ভুল। তারপর অনেক খোঁজাখুঁজির পরও উনি আর ওনার বাচ্চাটাকে খুঁজে পাননি। এরপর থেকে ওই পুকুরে যাওয়া সবাই প্রায় বন্ধই করে দিয়েছে। এখনও ওই পুকুরটা আছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো গ্রীষ্মকালেও ওই পুকুরটা শুকায় না। আজও ভয়ে ওই পুকুরে কেউ যায় না গোসল করতে। এই ছিল তন্ময়ের জীবনের ভৌতিক অভিজ্ঞতা। কোন ঘটনার সময় আপনারা সবচেয়ে বেশি ভয় পেয়েছেন বা শিহরিত হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অতি প্রাকৃতিক অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে লিখে পাঠাতে পারেন আমাদের ইমেলে, যেখানে raterbhoy@gmail.com। ইমেল ঠিকানাটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই রবি ও তন্ময়কে তাদের সাহসিকতার জন্য, নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। আর হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি।